লাইফ সায়েন্স ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এলাম বংশগতির দ্বিতীয় ক্লাসে। গত ক্লাসে যেখানে আমরা শেষ করেছিলাম তারপরে থেকেই আমরা শুরু করছি। তো সেখানে প্রথম আমরা জেনে নিই সংকরায়ন। সংকরায়ন সংকরায়নে কি বলছে? বলছে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে মিলনের নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টি করার পদ্ধতিকে সংকরায়ন বলে। অর্থাৎ বৈশিষ্ট্য ভিন্ন হতে হবে কিন্তু প্রজাতি একই। এইরূপ দুটি জীবের মধ্যে ক্রস করা হবে, করার পর নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টি হবে। যে পদ্ধতিতে এই ঘটনাটি করা হবে সেটাকেই বলা হচ্ছে সংকরায়ন। দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির জীব। মনে করি আমি কুকুরের উদাহরণ নিলাম। মনে করি ভিন্ন বৈশিষ্ট্য মানে এক্ষেত্রে আমি দেখে নিই যে ভিন্ন বৈশিষ্ট্য মানে একটি আছে লাল কুকুর, আরেকটি আছে কালো কুকুর। কালো কুকুর, তাহলে একটি লাল কুকুর আরেকটি কালো কুকুর। তাহলে এখানে বলছে যে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, দুটি ভিন্ন বৈশিষ্ট্য। লাল কুকুরের তার লাল বৈশিষ্ট্য গায়ের রং, এখানে কালো কুকুর, দুটি ভিন্ন বৈশিষ্ট্য কিন্তু একই প্রজাতি। এরকম দুটি জীবের মধ্যে ক্রস করা হবে, মানে মিলন করা হবে। মিলন করা হলে এখান থেকে নতুন এক প্রকার জীব সৃষ্টি হবে। এই যে পদ্ধতি, এই যে সংকরায়ন করার ফলে নতুন একটি জীব তৈরি হচ্ছে, এই পদ্ধতিকে বলা হচ্ছে সংকরায়ন। মনে করলাম এখান থেকে ক্রস করার ফলে সাদা কুকুর তৈরি হয়। তাহলে এটি হলো আমাদের সংকরায়ন, এই পদ্ধতি, যে পদ্ধতিতে এই দুটি একই প্রজাতির কিন্তু ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন করে নতুন এক প্রকারের জীব তৈরি করা হবে, সেটাকেই সেই পদ্ধতিকে বলা হচ্ছে সংকরায়ন। সাধারণত সংকরায়ন তিন প্রকার। সাধারণত সংকরায়ন তিন প্রকার। সেখানে বলছে এক সংকরায়ন, দ্বিসংকরায়ন ও ত্রিসংকরায়ন। তাহলে সংকরায়ন সাধারণত তিন প্রকার, কিন্তু আমাদের মাধ্যমিকের অধ্যায়ে শুধুমাত্র দুই প্রকার আছে, এক সংকরায়ন, দ্বিসংকরায়ন। এর আবার অপর নাম বলা হয় এক সংকর জনন। এক সংকর জনন। এবং এর অপর নাম বলা হয় দ্বিসংকর জনন। দ্বিসংকর জনন। তাহলে আমরা দেখে নিই এক সংকর জনন ও দ্বিসংকর জনন বলতে কি বোঝায়। এক সংকর জনন, সেখানে বলছে কোনো প্রজাতির একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ দেখবার জন্য সংগঠিত সংকরায়ন বা প্রজননকে বা জননকে এক সংকর জনন বলা হয়। তাহলে কোনো প্রজাতির একটি চরিত্রের অন্তর্গত, চরিত্রটা একটি হবে কিন্তু তার মধ্যে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকবে। সেক্ষেত্রে কি বলছে, যেমন আমরা উদাহরণটা দেখেছিলাম, উপরের যে উদাহরণটা দেখেছিলাম, সেখানে একটি চরিত্র মানে কি গায়ের বর্ণ, গায়ের বর্ণ একটি চরিত্র। সেখানে লাল কুকুর কালো কুকুর। তাহলে এখানে যেই গায়ের বর্ণটা আমি নিলাম লাল কুকুর কালো কুকুর, গায়ের বর্ণ হলো চরিত্র, সেই চরিত্রের অন্তর্গত দুটি ভিন্ন বৈশিষ্ট্য হলো কি লাল গায়ের রং, কালো গায়ের রং। তো এইরকমই বলছে কোনো প্রজাতির একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ দেখবার জন্য, অর্থাৎ আমি ওই একই প্রজাতির দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন করব। সংকরায়ন করার পর বংশানুক্রমিকভাবে কি বৈশিষ্ট্য যাবে, অর্থাৎ পরবর্তী প্রজন্মে কোন বৈশিষ্ট্য যাবে সেটা দেখার জন্য যে সংকরায়ন বা প্রজনন বা জনন করা হয় তাকে বলা হচ্ছে এক সংকর জনন। যেমন আমরা উদাহরণ আগেই দেখলাম, মেন্ডেলের ক্ষেত্রে দেখেছি। মেন্ডেলের ক্ষেত্রে আমরা দেখে নিই যে কি উদাহরণ মেন্ডেল দিয়েছিলেন। মেন্ডেলের ক্ষেত্রে বলছে যে ক্যাপিটাল টি যাকে বলা হয় বিশুদ্ধ লম্বা আর স্মল টি। তাহলে দুটি বৈশিষ্ট্য উনি নিয়েছিলেন, যেখানে ক্যাপিটাল টি মানে বলছে বিশুদ্ধ লম্বা
বিশুদ্ধ লম্বা, আর স্মল টি মানে বিশুদ্ধ বেঁটে, বিশুদ্ধ বেঁটে। তাহলে কি হলো, একই চরিত্র মানে কি, কাণ্ডের দৈর্ঘ্য, এটা চরিত্র, তার মধ্যে দুটি ভিন্ন বৈশিষ্ট্য কি, একটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য, একটা হচ্ছে বেঁটে বৈশিষ্ট্য। তো এইরূপ ক্ষেত্রে মটর গাছ সেটা একই প্রজাতি হলো, তাহলে তিনটে শর্ত পালন করে নিল। কি বলেছিলাম সেখানে, বলেছিলাম একই প্রজাতি হতে হবে, একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্য। তাহলে মটর গাছ হলো, তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে একই প্রজাতি হলো। পরে বলছে কি না, একই চরিত্র মানে কি, কাণ্ডের দৈর্ঘ্য, এটা চরিত্র, বিপরীত বৈশিষ্ট্য লম্বা কাণ্ড বেঁটে কাণ্ড। তাহলে আমার তিনটে ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল। সেক্ষেত্রে কি বলছি না, সংকরায়ন করা হবে যাতে পরের প্রজন্মে বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ কেমন হবে দেখার জন্য। তাহলে এই ক্রসটা করা হবে, এখান থেকে আমরা পরের প্রজন্মে কি পাবো সেটা দেখার জন্য। তাহলে এইরূপ প্রজননকে বা এইরূপ জননকে বলা হচ্ছে এক সংকর জনন। এবারে যদি আমরা পরেরটা দেখে নিই যে দ্বিসংকর জনন। দ্বিসংকর জননের ক্ষেত্রে কি বলছে, কোনো প্রজাতির দুটি চরিত্রের অন্তর্গত দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ দেখবার জন্য সংগঠিত প্রজনন বা সংকরায়নকে দ্বিসংকর জনন বলা হয়। অর্থাৎ আগে যেমন আমি একটি দেখেছিলাম, এখানে বলছে যে কোনো প্রজাতির দুটি চরিত্রের অন্তর্গত, অর্থাৎ চরিত্র দুটি হতে হবে। তাহলে এক্ষেত্রে আরেকটি আমি উদাহরণ দেখে নিই। মনে করলাম যে মেন্ডেলের ক্ষেত্রে যেটা ব্যবহার করেছিলেন YYRR, আর তার সঙ্গে করেছিলেন স্মল YY আর স্মল RR, এটা মেন্ডেল করেছিলেন। তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারছো, দেখো এখানে কেবলমাত্র এক জোড়া বৈশিষ্ট্য ছিল, এখানে কিন্তু দুজোড়া বৈশিষ্ট্য আছে। তাহলে এটাই হচ্ছে দ্বিসংকর জনন, কারণ দুজোড়া বৈশিষ্ট্য আছে। এবারে আমরা সংজ্ঞা অনুযায়ী মিল করে দেখে নিই। সংজ্ঞাতে কি বলছে, কোনো প্রজাতির দুটি চরিত্রের অন্তর্গত। তাহলে দুটি চরিত্র মানে কে, YY মানে সেখানে বলছে হলুদ বীজ, হলুদ, YY মানে হলুদ, আর RR মানে বলছে গোল। তার মানে দুটি চরিত্র পেলাম। দেখো একটি চরিত্র কি পেয়েছি, বীজের বর্ণ একটি চরিত্র, আর দ্বিতীয় চরিত্র কি পেয়েছি, বীজের আকার। তাহলে দুটি ভিন্ন চরিত্র হলো। দুটি ভিন্ন চরিত্রের মধ্যে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। দুই জোড়া মানে কি, এই এক জোড়া বৈশিষ্ট্য নিয়েছি, ঠিক তার উল্টো বৈশিষ্ট্য এখানে। তাহলে এখানে স্মল y মানে সবুজ, আর স্মল RR মানে কুঞ্চিত। কথার অর্থ হচ্ছে যে বীজের ত্বক অসমান প্রকৃতির, গোল নয়, সেটাই হচ্ছে আমাদের কুঞ্চিত। তো এইরূপ দুজোড়া বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়ন করা হচ্ছে, সংকরায়ন করার পর পরের প্রজন্মে কি বৈশিষ্ট্য যাবে সেটা দেখার জন্য এই সংকরায়ন। তাহলে এটাকেই বলা হবে তখন দ্বিসংকর জনন। আর ত্রিসংকর আমাদের সিলেবাসে নেই, তাও জেনে রাখো। ত্রিসংকরের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, এই রকম কোনো প্রজাতির দুটি জায়গায় হবে তিনটি চরিত্রের বৈশিষ্ট্যের অন্তর্গত, মানে তিনটি চরিত্রের অন্তর্গত তিন জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। তার মানে এক্ষেত্রে এখানে আমরা এক জোড়া দেখেছিলাম, এখানে দুজোড়া, এখানে হবে তিন জোড়া, সেটা হবে ত্রিসংকর জনন। তাহলে আমরা এখানে সংকরায়নের বিষয় জেনে নিলাম যে এক সংকর জনন, দ্বিসংকর জনন কি, আর ত্রিসংকর জনন সিলেবাসে নেই। পরে আমরা জেনে নেব যে জনিত্রী জনু কি। জনিত্রী জনু, আর তার সঙ্গে একই সঙ্গে জানবো আমরা অপত্য জনু। জেনে নেওয়া যাক জনিত্রী জনু। সেখানে কি বলছে, এক সংকর বা দ্বিসংকর জনন পরীক্ষার জন্য নির্বাচিত দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের প্রজনন ঘটানোকে জনিত্রী জনু বলা হচ্ছে। কি বললো, আমরা যে এক সংকর ক্ষেত্রে দেখলাম বা দ্বিসংকরের ক্ষেত্রে দেখলাম, এই এক সংকর বা দ্বিসংকর জনন পরীক্ষার জন্য নির্বাচিত দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের প্রজনন ঘটানোকে। তার মানে আমার দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীব নিতে হচ্ছে। আমি এক্ষেত্রে দেখি, যদি আমি লম্বা দেখি, এক্ষেত্রে বেঁটে, তাহলে দুটি হলো। এক্ষেত্রেও দেখো হলুদ ও গোল, মানে হলুদ ও গোল মানে কিন্তু দুটো জীব নয়, একটা জীবের মধ্যে এই দুটি গুণ থাকবে, হলুদ ও গোল। সেমভাবে এখানে সবুজ ও কুঞ্চিত, সেরকমও একটা জীব বা একটা মটর গাছ, যার ক্ষেত্রে সেই একটা মটর গাছের মধ্যেই এই সবুজ আর কুঞ্চিত এই গুণ দুটি থাকবে। তার মানে উভয় ক্ষেত্রে দেখলাম দুটি করে জীব নিতে হচ্ছে। তো সেটাই বলছে এক সংকর ও দ্বিসংকর জনন পরীক্ষার জন্য নির্বাচিত দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের প্রজনন ঘটানোকে জনিত্রী জনু বলা হয়। মনে রাখবে, এখানে জনিত্রী জনুকে
ক্যাপিটাল পি দ্বারা ইন্ডিকেট করা হয়। যখন আমরা চেকার বোর্ড করবো সেখানে আমরা পি জনু এইভাবে লিখে দেবো, পি জনু। যখন আমরা এক সংকর জনন দেখবো, তার মানে পি জনু মানে আমাকে বুঝতে হবে পি জনু মানে সেটি জনিত্রী জনু। এখন দেখে নিই অপত্য জনু। অপত্য জনু কি বলছে? অপত্য জনুতে বলছে জনিত্রী জনুতে দুটি জনিত্রী জীবের মিলনে সৃষ্ট নতুন জীবদের উৎপত্তির ঘটনাকে অপত্য জনু বলে। অর্থাৎ আমি বারবার সংকরায়নের ক্ষেত্রেও দেখেছিলাম যে সবসময় বংশানুক্রমিক প্রজনন দেখার জন্য, এখানেও এক সংকরে তাই দেখেছি, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ মেটের মধ্যে সংকরায়ন করলে পরের প্রজন্মে কি তৈরি হবে। এখানেও হলুদ ও গোলের সঙ্গে সংকরায়ন করছে সবুজ ও কুঞ্চিত, পরের প্রজন্মে কি তৈরি হবে। এক্ষেত্রে সেটাই বলছে যে জনিত্রী জনু থেকে সৃষ্ট পরের প্রজন্মে যে জীবটা সৃষ্ট হবে বা যেটা সৃষ্টি হবে সেই উৎপত্তির ঘটনাকে বলা হচ্ছে অপত্য জনু। সোজা কথা, এদের সংকলনের ফলে নতুন যেটা তৈরি হবে সেই জনুটাকে বলা হবে তাকে বলা হবে অপত্য জনু। তাহলে তাকেই বলা হলো অপত্য জনু। যে জনিত্রী, যদি আমি মনে করে নিই এ দুটি হচ্ছে আমার জনিত্রী জীব আছে আর তারা অবস্থান করছে পি জনুতে, মানে জনিত্রী জনুতে অবস্থান করছে, তাহলে এদের সংকলনের ফলে নতুন যে জীবটি তৈরি হবে সেটা হবে অপত্য জনু। তাদের সেই জীবটা সৃষ্টি হওয়ার যে পদ্ধতি সেটা হবে আমাদের অপত্য জনু। এবারে আমরা দেখব যে অপত্য জনু একাধিক প্রকার হতে পারে। কারণ কি? কারণ তোমরা বুঝতে পারবে। দেখো যে প্রধানত আমরা এখানে জেনে নেব অপত্য জনুর ক্ষেত্রে দুই প্রকার। কি কি? এক নম্বর বলছে প্রথম অপত্য জনু, প্রথম অপত্য জনু। আর দুই নম্বর বলছে দ্বিতীয় অপত্য জনু, দ্বিতীয় অপত্য জনু। তাহলে আমি প্রধানত দুই প্রকার দেখবো। এছাড়া কি অ্যাকচুয়ালি এই অপত্য জনু কন্টিনিউ হয়ে যেতে থাকে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে একদম 60 জনু 70 জনুও যেতে পারে, ওটা কোনো অসুবিধা নেই। তাহলে আমি এক্ষেত্রে দেখে নিচ্ছি যে মেনলি আমি দুটো দেখবো, প্রথম অপত্য জনু আর দ্বিতীয় অপত্য জনু। প্রথম অপত্য জনু কি বলছে? বলছে এক সংকর বা দ্বিসংকর জনন পরীক্ষায় জনিত্রী জনু জীবদের মধ্যে ইতর পরাগযোগ বা পরনিষেক বা সংকরায়ন সংগঠিত হলে প্রথম সৃষ্ট জীবদের উৎপত্তির ঘটনাকে প্রথম অপত্য জনু বলা হচ্ছে। মানে বলছে আমি এই এক সংকর বা দ্বিসংকর জনন করছি, এই সংকরায়নের ক্ষেত্রে প্রথম যে জীবটি তৈরি হচ্ছে, এই প্রথম যে জীবটি এখানে তৈরি হবে, এখানেও প্রথম জীব তৈরি হবে, এখানেও প্রথম জীব তৈরি হবে, এই প্রথম জীবটির উৎপত্তির ঘটনাকে বলা হচ্ছে প্রথম অপত্য জনু। আরো আমরা পরিষ্কার করে বুঝবো যখন আমরা একটি ক্রসের উদাহরণ নিয়ে দেখবো, সেক্ষেত্রে আমরা আরো পরিষ্কার করে দেখবো। তাহলে এটি হলো আমার প্রথম অপত্য জনু। মনে রাখবে প্রথম অপত্য জনুকে আমরা F1 দ্বারা ইন্ডিকেট করব। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এখানে যে আমরা পি লেটার নিয়েছিলাম জনিত্রী জনু, কেন নিয়েছিলাম? সেখানে বলছে যে জনিত্রী জনুকে ইংরেজিতে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। জনিত্রী জনুকে ইংরেজিতে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। তাহলে প্যারেন্টাল জেনারেশনের প্রথম অক্ষর নিয়েছিলাম পি, আর অপত্য জনুকে ইংরেজিতে বলা হয় ফিলাল জেনারেশন। তাহলে ফিলাল জেনারেশন, তার জন্য এফ। আর এক্ষেত্রে আমি যেহেতু প্রথম অপত্য জনু মানে ফার্স্ট ফিলাল জেনারেশন, তাই বলা হচ্ছে F1। সেম ভাবে দ্বিতীয় অপত্য জনুর ক্ষেত্রে কি বলা হবে? সেকেন্ড ফিলাল জেনারেশন, তাই একে বলা হবে F2। অর্থাৎ ফিলাল জেনারেশন 2 সেটা দ্বিতীয় অপত্য জনু, ফিলাল জেনারেশন 1 তাই বলা হচ্ছে প্রথম অপত্য জনু। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমি F1 বা পি নিচ্ছি? তার কারণ হচ্ছে এটাই, ইংরেজি নাম, তার অক্ষরকে নিয়ে আমরা এখানে নির্বাচন করছি। এবার দেখবো আমরা দ্বিতীয় অপত্য জনু। সেখানে কি বলছে? সেখানে বলছে এক সংকর বা দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে সৃষ্ট জীবেদের মধ্যে স্বপরাগযোগ বা নিষেক বা সংকরায়ন ঘটানো হলে যেসব অপত্য জীব সৃষ্টি হয় তাদেরকে দ্বিতীয় অপত্য জনু বলা হবে। তার মানে আমি এখানে নতুন জীব পেয়েছিলাম, একটা তৈরি হয়েছিল, এখানে যদি আবার সংকরায়ন করা হয়, তার মানে আরো একটি সহজ হিসাব আমরা দেখে নিই। এই তিনটে যেহেতু আমরা জেনারেশন পেলাম, এর একটি ছোট্ট হিসাব আমরা এখানে দেখে নিই খুব সহজে। আমি মনে করে নিচ্ছি যে একটি পরিবারে পিতা ও মাতা আছে, একটি পরিবারে পিতা ও মাতা আছে। তাহলে নতুন করে সংকরায়ন শুরু হচ্ছে, তাহলে এই পিতা আর মাতা এটাই হয়ে যাবে পি, অর্থাৎ এরা হচ্ছে জনিত্রী জনুতে আছে পি। এখান থেকে মনে করে নেওয়া হলো যে তাদের একটি সন্তান তৈরি হয়েছে। একটা কথা এখানে বলে দিই, বংশগতির ক্ষেত্রে সন্তান মানে কিন্তু পুত্র নয়, সন্তান মানে পুত্র কন্যা উভয়ই। তাহলে আমি মনে করে নিলাম যে এখানে সন্তান তৈরি হয়েছে।
কি সন্তান আমি বললাম না। তাহলে এখানে সন্তান তৈরি হয়েছে। তাহলে পিতামাতার থেকে একটি নতুন সন্তান তৈরি হয়েছে, তাহলে তখন এটা হয়ে যাবে F1। নতুন যে তৈরি হলো সন্তান সেটা হলো F1। একইভাবে এই সন্তানকে বিবাহ দেওয়া হলো, তাহলে এখানে মনে করো বিবাহ দেওয়া হলো, তার ফলে এদের থেকে আরেকটি সন্তান তৈরি হবে, তখন এটা হয়ে যাবে F2। তার মানে এইভাবে আমার কন্টিনিউ চলতে থাকবে, F1 F2, আবার এদের মধ্যে আবার এখানে আবার যে সন্তান তৈরি তার আবার বিবাহের ফলে যে নতুন সন্তান সেটা হবে F3, এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। কিন্তু মানুষের ক্ষেত্রে মনে রাখবে যে F3 জনু খুব একটি পাওয়া যায় না, কারণ যখন আমি এখান থেকে আবার F3 তৈরি করব, তাহলে যখন F3 তৈরি করলাম তখন দেখা যাক পিতামাতা ছিল, তাদের থেকে সন্তান হয়েছিল, তার এর সঙ্গে এদের সম্পর্ক বাবা মা, এর সঙ্গে সম্পর্ক হবে ঠাকুরদা ঠাকুমা, আর এর সঙ্গে সম্পর্ক হবে দেখো বাবার বাবা, মানে প্রপিতামহ প্রমাতামহ যেগুলি বলা হয়। তার মানে যখন এই প্রজন্ম পাওয়া যাবে তখন এই যে পি জনু ছিল এদের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়ে যাবে, অর্থাৎ তখন এরা থাকবে না। তাহলে এরা যদি না থাকে তখন এরা হয়ে যাবে পি, এরা হয়ে যাবে F1, এরা হয়ে যাবে F2। তাহলে বুঝতে পারছো যে আমি মানুষের ক্ষেত্রে F3 খুব সহজে পাবো না। হ্যাঁ, কোথায় পাবো? যদি দেখা যায় যে এমন কোনো ফ্যামিলি আছে যেখানে মনে করো অল্প বয়সের মধ্যে বিবাহ হয়েছে, এরকম ক্ষেত্রে আমরা ওগুলো পেতে পারি। কিন্তু নর্মাল জেনারেশনের ক্ষেত্রে বা নর্মাল স্বাভাবিক বুদ্ধির দিক থেকে দেখতে গেলে যে পরিবারের ক্ষেত্রে আমরা F3 প্রজন্ম খুব সহজে পাবো না। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে প্রথম অপত্য জনু F1, দ্বিতীয় অপত্য জনু F2, এগুলি কি আমি ক্লিয়ারভাবে বুঝতে পারলাম। এবারে আমরা একটু দেখে নেব যে জনিত্রী জীব, অপত্য জীব, এই যে আমরা সব জনু দেখেছি, এই জনুর সঙ্গে এবার আমরা জীব কথাটি ব্যবহার করব। তাহলে আমরা এখন যে জনু কথাগুলি দেখেছিলাম তারপরে জীব কথাটি ব্যবহার করব। তাহলে কটা হতে পারে? হবে অপত্য জীব, সেমভাবে দেখব জনিত্রী জীব, সেমভাবে দেখব প্রথম অপত্য জীব, তার সঙ্গে দেখব আমরা দ্বিতীয় অপত্য জীব। তাহলে আমরা চারটি আমরা এখন এবার দেখব যে প্রথম অপত্য জীব, দ্বিতীয় অপত্য জীব, এগুলি সম্পর্কে আমরা দেখে নেব। অপত্য জীব, তার আগে আমরা একটু জনিত্রী জীব বুঝে নিই, কারণ জনিত্রী জনু আগে দেখেছিলাম, ক্লিয়ার বুঝতে পারবো। তাহলে জনিত্রী জীব কি বলছে? খুব সহজ বলছে, নতুন কোনো অপত্য জীব সৃষ্টির উদ্দেশ্যে জননের শুরুতে অবস্থানকারী জীবদ্বয়কে জনিত্রী জীব বলে। আরো সোজা করে যদি আমরা বলি যে জনিত্রী জনুতে অবস্থানকারী জীবদ্বয়কে বলা হয় জনিত্রী জীব। তার মানে এখানেই দেখো সংকরায়নের ক্ষেত্রে আমি পিতা এবং মাতাকে নিয়েছিলাম, তাহলে সেই পিতা আর মাতা জনিত্রী জনুতে অবস্থান করছে, পি জনুতে, তাই এক্ষেত্রে পিতা আর মাতা হবে জনিত্রী জীব, কারণ জনিত্রী জনুতে অবস্থানকারী জীবদেরকে বলা হয় জনিত্রী জীব। সেম ক্ষেত্রে দেখবো আমরা অপত্য জীব, তাহলে এখানে সন্তান তৈরি হয়েছিল F1। তাহলে অপত্য জীব কি বলছে? বলছে জনিত্রী জীব থেকে সৃষ্ট জীবদেরকে বলা হবে অপত্য জীব। জনিত্রী জীবেদের মিলনে বা জনিত্রী জীবেদের সংকরায়নে সৃষ্ট জীবকে বলা হবে অপত্য জীব। তার মানে অপত্য জনুর জায়গায় অপত্য জীব হলো। অপত্য জনুতে দেখেছিলাম কি জনিত্রী জনু থেকে সৃষ্ট নতুন যে জীব, সেই জীবেদের সৃষ্টির পদ্ধতি দেখেছিলাম অপত্য জনু। তাহলে এক্ষেত্রেও তাই বলছি যে আমার জনিত্রী জনুর ক্ষেত্রে জনিত্রী জীব থেকে সৃষ্ট নতুন জীবদেরকে বলা হবে অপত্য জীব। তাহলে অপত্য জীব যখন দেখলাম এটাও দুটো প্রকার ছিল, যে অপত্য জীব থেকে আমরা দুটো প্রকার দেখেছিলাম, প্রথম অপত্য জনু, দ্বিতীয় অপত্য জনু। তাই এখানেও দেখছি প্রথম অপত্য জীব, দ্বিতীয় অপত্য জীব। সেখানে কি বলছে? বলছে প্রথম অপত্য জীব বলছে যে জনিত্রী জীব থেকে সৃষ্ট প্রথম নতুন জীবদেরকে বলা হবে প্রথম অপত্য জীব। তার মানে সোজা কথা আরো ক্লিয়ার করে বলতে গেলে বলা যায় প্রথম অপত্য জনুতে অবস্থানকারী জীবদেরকে বলা হবে প্রথম অপত্য জীব, দ্বিতীয় অপত্য জনুতে অবস্থানকারী জীবদেরকে বলা হবে দ্বিতীয় অপত্য জীব। তার মানে আমার জনু কথাটি আমি বুঝে নিলে সেখানে অবস্থানকারী জীবদেরকে আমি বলে দেবো প্রথম অপত্য জীব, দ্বিতীয় অপত্য জীব। F3 যদি যাই তখন বলবো তৃতীয় অপত্য জনুতে অবস্থানকারী জীবদেরকে বলা হবে তৃতীয় অপত্য জীব। তার মানে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমরা এখন দেখে নেব আরেকটি জানার বিষয়, সেটা হচ্ছে চেকার বোর্ড।
চেকার বোর্ড। কি বলছে চেকার বোর্ড? বলছে সংকরায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় একটি বিশেষ ধরনের ছকের মাধ্যমে, যে ছকের অনুভূমিক তল বরাবর পুং গ্যামেট এবং উলম্ব তল বরাবর স্ত্রী গ্যামেটগুলিকে সজ্জিত করে অপত্য জীবটির ফিনোটাইপ ও জিনোটাইপ প্রকাশ করা হয়। সেই ছককে বলা হচ্ছে চেকার বোর্ড। তার মানে আমি এমন এক বিশেষ প্রকারের ছক ব্যবহার করব, যে ছকের উলম্ব তল বরাবর আমি একরকম বৈশিষ্ট্য ব্যবহার করব, আর অনুভূমিক তল বরাবর আর এক প্রকার বৈশিষ্ট্য ব্যবহার করব। তো দেখে নিই কি বলছে। সেই ছকের ক্ষেত্রে অনুভূমিক তল বরাবর পুং গ্যামেট, তার মানে অনুভূমিক তল মানে এই দিকটা, এই দিকে সব যাবে পুং গ্যামেট। অনুভূমিক তলে যাবে পুং গ্যামেট, আর উলম্ব তল বরাবর মানে নিচের দিকে, এই নিচের দিকে যাবে স্ত্রী গ্যামেট। স্ত্রী গ্যামেট। তাহলে উপরের দিকে যাবে পুং গ্যামেট, নিচের দিকে যাবে স্ত্রী গ্যামেট। তো আমি তো চেকার বোর্ড যখন করব তখন তো আর উপরে এরকম পুং গ্যামেট স্ত্রী গ্যামেট লিখবো না, তাহলে আমাকে সিম্বল দ্বারা বোঝাতে হবে যে কোনটি পুং গ্যামেট কোনটি স্ত্রী গ্যামেট। সেক্ষেত্রে আমি এই মাঝের এই অংশকে এরকম কোনাকুনি জুড়ে দেব, দিয়ে এখানে পুং গ্যামেটের সিম্বল দেব, আর এখানে স্ত্রী গ্যামেটের সিম্বল দেব। পুং গ্যামেটের সিম্বল আমি এখানে বড় করে দেখাচ্ছি, এটি হচ্ছে পুং গ্যামেটের সিম্বল, আর স্ত্রী গ্যামেটের সিম্বল হচ্ছে এইরকম। তাহলে আমি ওখানে তখন কথায় না লিখে এই কোণে সেরকম সিম্বল বসিয়ে দেবো, যে এদিকটা বোঝাচ্ছে পুং গ্যামেট, এই সাইডটা বোঝাচ্ছে স্ত্রী গ্যামেট। দেখবে বইতে এখানে এই জায়গাতে দেখবে এই বরাবর কোণে দাগ দেওয়া আছে, কিন্তু এই বরাবর কোণে কখনোই নয়, কারণ এই বরাবর কোণে দাগ দিলে উপরের দিকটা তো কোনো দিকটা বোঝাচ্ছে না, কিন্তু আমি এদিকে দাগ দিলে এই হাফটা এর সঙ্গে যুক্ত আছে আর এই হাফটা এর সঙ্গে যুক্ত আছে, তার জন্য এইভাবে কোণ থেকে দাগ কাটবে, দাগ দিয়ে পারে পুং গ্যামেট, নিচেরটা স্ত্রী গ্যামেট। এটা হচ্ছে আমাদের চেকার বোর্ড। তো পরে আমরা যখন এক সংকর দ্বিসংকর করবো সেখানে আরো ডিটেলসে দেখবো এর মাঝে ঘর বেরোবে কিভাবে। আমি এখন যেহেতু গ্যামেট বের করিনি তাই আমি ঘর দিয়ে বোঝাচ্ছি না, শুধু এটাই মনে রাখতে হয় যে এই অনুভূমিক তল বরাবর পুং গ্যামেট, উলম্ব তল বরাবর স্ত্রী গ্যামেট ব্যবহার করব, কখনোই আমি উল্টে দেব না। যদি আমি এই গ্যামেট বসানো উল্টে দিই তাহলে কিন্তু ভুল, চেকার বোর্ডের রেজাল্ট হয়তো ঠিক আসবে কিন্তু স্টেপ বা পদ্ধতিটি হচ্ছে ভুল, উপরে সবসময় পুং গ্যামেট থাকবে। এখানে বলছে বিজ্ঞানী আর.সি. পানেট আর.সি. পানেট আর.সি. পানেট প্রথম এই প্রকারের ছকের সাহায্যে সংকরায়ন পরীক্ষার ফলাফলকে উনি প্রকাশ করেছিলেন, তাই তার নাম অনুযায়ী এই চেকার বোর্ডের অপর নাম পানেট স্কোয়ার বোর্ড। তাহলে অপর নাম পানেট স্কোয়ার বোর্ড, পানেট স্কোয়ার বোর্ড। তাহলে চেকার বোর্ডের অপর নাম। পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞাসা করে পানেট স্কোয়ার বোর্ড কি, তো সেটাই আমরা দেখলাম যে চেকার বোর্ডের অপর নাম হলো পানেট স্কোয়ার বোর্ড। এখন আমরা কিছু পার্থক্য দেখে নেব। সেখানে প্রথম পার্থক্য বলছে হোমোজাইগাস ও হেটেরোজাইগাসের পার্থক্য। আমরা যত পার্থক্য পড়ব সবগুলি কিন্তু বিষয় দিয়ে পড়ব, কারণ মাধ্যমিক পরীক্ষাতে পার্থক্য বিষয় উল্লেখ করে দেয় যে নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। সেক্ষেত্রে আমরা বিষয় দিয়ে পার্থক্য দেখব। তাহলে 3টি করে কলাম করে নেব, বিষয়, হোমোজাইগাস, হেটেরোজাইগাস। 1 নম্বরে বলছে জিনের প্রকৃতি। জিনের প্রকৃতি দিয়ে বলছে হোমোজাইগাসের ক্ষেত্রে কি বলছে, উভয়েই প্রকট বা প্রচ্ছন্ন। অর্থাৎ জিনের প্রকৃতি কি হলো, হোমোজাইগাসের ক্ষেত্রে উভয়ই প্রকট ও প্রচ্ছন্ন। সেখানে হেটেরোজাইগাসের ক্ষেত্রে কি বলছে, একটি প্রকট ও অন্যটি প্রচ্ছন্ন। তার মানে হোমোজাইগাস জীবের ক্ষেত্রে যে জিন থাকবে উভয় জিনই প্রকট হতে পারে অথবা উভয় জিনই প্রচ্ছন্ন হতে পারে, কিন্তু কখনো একটি প্রকট একটি প্রচ্ছন্ন হবে না। সেটাই বলছে যে হোমোজাইগাসের ক্ষেত্রে উভয় জিনই প্রকট অথবা উভয় জিনই প্রচ্ছন্ন, কিন্তু হেটেরোজাইগাসের ক্ষেত্রে কি বলছে, বলছে একটি জিন প্রকট অন্যটি প্রচ্ছন্ন। দ্বিতীয় বলছে গ্যামেটের ধরন। গ্যামেটের ধরন বলছে যে হোমোজাইগাস জীব থেকে সর্বদা এক প্রকার গ্যামেট পাওয়া যাবে,
কিন্তু হেটেরোজাইগাস জীব থেকে 2 বা তার বেশি গ্যামেট পাওয়া যায়। তো আমরা পরবর্তীতে একটা ভিডিও করব, সেখানে গ্যামেট তৈরির খুঁটিনাটি আমরা দেখব, কিভাবে গ্যামেট তৈরি হয়, কোন জিনোটাইপ থেকে কটি গ্যামেট পাওয়া যাবে, সব আমরা খুঁটিনাটি দেখব। সেখানে তোমরা আরো পরিষ্কার বুঝতে পারবে যে কিভাবে হোমোজাইগাস জীব থেকে এক প্রকার গ্যামেট হয় আর হেটেরোজাইগাস জীব থেকে 2 বা তার বেশি গ্যামেট হয়। তৃতীয় বিষয় বলছে জিনের সাম্যতা। জিনের সাম্যতায় বলছে যে সম প্রকৃতির, অর্থাৎ জিন সর্বদা সম প্রকৃতির থাকবে। যেমন এখানে দেখো ক্যাপিটাল টিটি স্মল টিটি, তেমন এক্ষেত্রে দেখো যে জিনগুলি আছে সব কিন্তু সমধর্মী, কিন্তু এখানে বলছে বিষম প্রকৃতির জিন থাকবে। সেখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি, তাহলে একটি ক্যাপিটাল হলে অন্যটি স্মল, বিষম প্রকৃতির আছে। পরে বলছে গ্যামেটের মিলন। সেখানে বলছে 2টি সমধর্মী গ্যামেটের মিলনে তৈরি হয়, অর্থাৎ হোমোজাইগাস জীব তৈরি হতে গেলে 2টি সমধর্মী গ্যামেটের মিলন ঘটতে হবে, সেটাই বলছে। আর হেটেরোজাইগাসের ক্ষেত্রে কি বলছে, যে 2টি বিষমধর্মী গ্যামেটের মিলনে তৈরি হয়, অর্থাৎ এক্ষেত্রে হেটেরোজাইগাস জীব তৈরি হতে গেলে 2টি বিষমধর্মী গ্যামেটের মিলন হতে হয়। পঞ্চম বলছে বৈশিষ্ট্যের প্রকাশ। সেখানে বলছে হোমোজাইগাস যে জীবটি, সেটি প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। তার মানে প্রকট বা প্রচ্ছন্ন যে কোনো একটি বৈশিষ্ট্যের প্রকাশ হতে পারে, হয় প্রকট হবে নতুবা প্রচ্ছন্ন হবে। কারণ কি, আমি এখানে দেখো বলেছিলাম উভয় জিন প্রকট উভয় জিন প্রচ্ছন্ন, তাহলে যদি উভয় জিন প্রকট হয় তাহলে সে প্রকট বৈশিষ্ট্য দেখাবে, যদি উভয় জিন প্রচ্ছন্ন হয় তখন সে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখাবে। কিন্তু এক্ষেত্রে বলেছিলাম কি, যে একটি জিন প্রকট অন্যটি প্রচ্ছন্ন, তার মানে 2টি জিনের মধ্যে যদি একটি জিন প্রকট হয়ে যায় তাহলে প্রকট জিনের গুণ হচ্ছে অপর জিনকে প্রকাশ পেতে দেবে না। তাই এখানে বললো দেখো কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে, তাহলে হেটেরোজাইগাস অবস্থায় কখনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ ঘটবে না। এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দেয় যে প্রকট গুণ হেটেরোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, ব্যাখ্যা করো। তো এই সমস্ত প্রশ্ন আমরা পরে আলোচনা করব। তো এখানে আমরা সেটাই দেখলাম যে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সেটা হচ্ছে হেটেরোজাইগাস অবস্থা। পরে বলছে জিনোটাইপ। হোমোজাইগাসের ক্ষেত্রে বিশুদ্ধ প্রকৃতির জিনোটাইপ পাওয়া যাবে, আর হেটেরোজাইগাসের ক্ষেত্রে সংকর বা হাইব্রিড প্রকৃতির জিনোটাইপ পাওয়া যাবে। তাহলে এই গেল আমার হোমোজাইগাস ও হেটেরোজাইগাসের মধ্যে পার্থক্য। আমরা এখন আরেকটি পার্থক্য দেখে নেব। সেখানে বলছে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলি ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় বারবার করে দিয়ে দেয় আর কি। তো সেক্ষেত্রে আমরা প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য দেখব একইভাবে বিষয় সহযোগে। তো 1 নম্বর বিষয় বলছে সংজ্ঞা। প্রকট বৈশিষ্ট্য কি বলছে, কোনো সংকর জীবের একজোড়া বিপরীতধর্মী গুণের মধ্যে বাহ্যিকভাবে প্রকাশিত গুণ হলো প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ একজোড়া যদি বিপরীতধর্মী গুণ থাকে তার মধ্যে যে গুণটি প্রকাশ পায় সেটি হচ্ছে প্রকট গুণ বা প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সংজ্ঞাতে কি বলছে, কোনো সংকর জীবের একজোড়া বিপরীতধর্মী গুণের মধ্যে যেটি বা যে বৈশিষ্ট্যটির বাহ্যিকভাবে প্রকাশ হয় না বা যেটি বাহ্যিকভাবে প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে আমি কি দেখলাম, যে একজোড়া বৈশিষ্ট্য থাকবে যার মধ্যে যে গুণটি প্রকাশ পাবে সেটা হবে প্রকট, আর যে গুণটি প্রকাশ পাবে না সেটি হবে প্রচ্ছন্ন। পরে বলছে কি, পরে দ্বিতীয় বিষয় বলছে F1 জনুতে প্রকাশ। সেখানে বলছে প্রকট বৈশিষ্ট্য সর্বদা F1 জনুতে প্রকাশিত হয়, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা সুপ্ত থাকে। F1 জনু যেগুলি পাবো আমরা, সেখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখনো প্রকাশ হতে দেখব না, সর্বদা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হতে দেখব। সেটাই বলছে আমার দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় বলছে জিনগত প্রকাশ। সেখানে প্রকট বৈশিষ্ট্য বলছে হোমোজাইগাস ও হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকাশিত হয়। হোমোজাইগাস ও হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হবে। আর এখানে বলছে কি, যে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, মানে বলছে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হতে গেলে হোমোজাইগাস হেটেরোজাইগাস যে কোনো অবস্থাতেই হতে পারে, কিন্তু প্রচ্ছন্ন গুণ যদি প্রকাশ পেতে চায় তাহলে সর্বদা সেই জীবটিকে হোমোজাইগাস হতে হবে, তবেই প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায়। পরে বলছে চতুর্থ বিষয় বলছে জিনের সংখ্যা। সেখানে বলছে প্রকাশিত হওয়ার জন্য কেবলমাত্র একটি প্রকট জিন দরকার। তাহলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হতে গেলে সেই জীবটির মধ্যে কেবলমাত্র একটি প্রকট জিন থাকলেই হয়ে যাবে, প্রকট গুণটি প্রকাশ পেয়ে যাবে। যেখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলছে প্রকাশিত হওয়ার জন্য 2টি প্রচ্ছন্ন জিনের প্রয়োজন। কারণ এক্ষেত্রে মনে রাখো, মানে ঘুরিয়ে বলা যেতে পারে, 2টি যদি প্রচ্ছন্ন জিন থাকে তাহলে জীবটি অবশ্যই একটা বিশুদ্ধ অবস্থায় থাকতে হবে। কারণ বিশুদ্ধ অবস্থা না হলে কখনো একই প্রকারের জিন পাবো না। এখানে সেটাই বলছে
যে দুটি প্রচ্ছন্ন জিন থাকলে তবেই সেটা প্রকাশিত হবে। ঠিক পরেই বলা আছে, দেখো, শুদ্ধ না সংকর শনাক্তকরণ, যেটা আমি এখানেই বললাম সেটাই এখানে পাবে। দেখো, যে প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে বিশুদ্ধ না সংকর তা শনাক্তকরণ সম্ভব নয়, কারণ যে গুণটি প্রকাশ পাবে সেটি এই কেবলমাত্র একটি জিনের জন্য হয়েছে নাকি দুটি জিনের জন্য হয়েছে তা কিন্তু আমরা পৃথকভাবে বুঝতে পারবো না। সেখানে বলছে যে প্রকট বৈশিষ্ট্য দেখে আমরা কখনো জীবটি বিশুদ্ধ না সংকর তা চিনতে পারবো না, শনাক্ত করতে পারবো না। কিন্তু এখানে বলছে যে প্রকাশিত, যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাহলে প্রকাশিত হলে তা সর্বদা বিশুদ্ধ হয়। যদি কোনো জীবের মধ্যে প্রচ্ছন্ন গুণ প্রকাশ পায় তাহলে জীবটি অবশ্যই বিশুদ্ধ হবে, কারণ এখানে বলাই আছে প্রচ্ছন্ন গুণ প্রকাশ পেতে গেলে দুটি প্রচ্ছন্ন জিনের দরকার হবে। দুটি প্রচ্ছন্ন জিন মানে একই প্রকারের জিন হবে। আবার এখানেও বলা আছে, দেখো, হোমোজাইগাস, তার মানে হোমোজাইগাস মানে একই অবস্থায় দুটি প্রচ্ছন্ন জিন, মানে অবশ্যই জীবটি বিশুদ্ধ হবে। পরে বলছে উদাহরণ দেখো, লম্বা কাণ্ড গোলাকার বীজ, এরা হচ্ছে সব প্রকট বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন খর্বকাণ্ড কুঞ্চিত বীজ, এরা হচ্ছে সব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মানে এই খর্বকাণ্ড আর কুঞ্চিত বীজ এরা কখনো F1 জনুতে পাওয়া যাবে না। এদের বলছে এগুলো সব প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ। আমরা এখন দেখে নেব আরেকটি পার্থক্য, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য। তাহলে জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট একটি পার্থক্য। একইভাবে বিষয় ফিনোটাইপ জিনোটাইপ। কি বলছে সংজ্ঞা, বলছে কোনো বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। অর্থাৎ বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, মানে আমি ফিনোটাইপ জিনোটাইপ পড়ার সময় বলেছিলাম, তো আগের যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে ফিনোটাইপ জিনোটাইপের বর্ণনা দেওয়া আছে, তো গিয়ে তোমরা দেখে নেবে, সেখানে সংজ্ঞা বলে বুঝিয়ে দেওয়া আছে। সেখানে বলেছিলাম যে ফিনোটাইপ সর্বদা বাহ্যিক প্রকাশ হবে, অর্থাৎ আমরা চোখে দেখতে পাবো, সেটাই বলছে বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। আর জিনোটাইপ কি বলছে না, বৈশিষ্ট্যের জিনগত প্রকাশকে বলা হয় জিনোটাইপ। পরে বলছে নির্ভরশীলতা, সেখানে বলছে ফিনোটাইপ থেকে সঠিকভাবে জিনোটাইপ নির্ধারণ করা যায় না, অর্থাৎ ফিনোটাইপ থেকে আমরা কখনো জিনোটাইপ নির্ধারণ করতে পারবো না। দ্বিতীয় বলছে জিনোটাইপ থেকে সর্বদা ফিনোটাইপ নির্ণয় করা যায়। নির্ভরশীলতা, তার মানে অনেকটা ঘুরিয়ে এরকম বলা যেতে পারে যে জিনোটাইপ ফিনোটাইপের ওপর নির্ভরশীল নয়, মানে ফিনোটাইপ থেকে সঠিকভাবে জিনোটাইপ পাবো না, অর্থাৎ ফিনোটাইপের ওপর জিনোটাইপ নির্ভরশীল নয়। কিন্তু এখানে বলতে হয় জিনোটাইপের উপর ফিনোটাইপ নির্ভরশীল, মানে জিনোটাইপ থেকে সর্বদা ফিনোটাইপ পাওয়া যাবে। পরে বলছে পরিবর্তন, সেখানে বলছে বয়স ও পরিবেশের সাপেক্ষে ফিনোটাইপ পরিবর্তিত হতে পারে। বয়স এবং তার পরিবেশের প্রভাবের ওপর ফিনোটাইপ পরিবর্তন হতে পারে, কিন্তু জিনোটাইপের ক্ষেত্রে তার জীবনকালে সাধারণত জিনোটাইপ কখনো পরিবর্তিত হয় না। যদি জিনোটাইপ পরিবর্তন হয়ে যায় তাহলে সেটাকে মিউটেশন বলা হয়। তো আমরা যেহেতু মিউটেশন এখানে নেই, যদি থাকে আমরা পরবর্তীতে গিয়ে দেখে নেব। পরে বলছে নির্ণয় পদ্ধতি, সেখানে বলছে প্রত্যক্ষ পর্যবেক্ষণের দ্বারা নির্ণয় করা যায়, অর্থাৎ ফিনোটাইপকে প্রত্যক্ষ পর্যবেক্ষণ অর্থাৎ চোখে দেখে নির্ণয় করা যায়, কিন্তু জিনোটাইপ বলছে পরীক্ষার দ্বারা নির্ণয় করা যায়। পরীক্ষা ছাড়া আমি কখনো চোখে দেখে জিনোটাইপ বলতে পারবো না। পরে বলছে বৈশিষ্ট্যের শনাক্তকরণ, সেখানে বলছে ফিনোটাইপ দেখে বৈশিষ্ট্যের মধ্যে পৃথক করা যায় না, যে আমি ফিনোটাইপ দেখে সেটি বলতে পারবো না সেটি বিশুদ্ধ জীব না সংকর জীব, কিন্তু জিনোটাইপ দেখে সকল বৈশিষ্ট্যের পৃথকভাবে শনাক্ত করা যায়, কোনটি তার প্রকট গুণ, কোনটি প্রচ্ছন্ন গুণ, সব আমরা জিনোটাইপ দেখে পৃথক করতে পারবো, কিন্তু ফিনোটাইপ দেখে তেমনভাবে পারবো না। পরে বলছে যে F2 জনুতে অনুপাত, এটা একটু নতুন লাগবে, আমরা চেকার বোর্ড করলেই সেখানে বুঝতে পারবে। আপাতত এখন জেনে নিই যে এক সংকরের ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ অনুপাত 3:1, আর যেখানে জিনোটাইপ হচ্ছে 1:2:1 এক সংকর জননে। এটা গেল আমাদের আরেকটি পার্থক্য, ফিনোটাইপ জিনোটাইপ। এখন আমরা আরেকটি পার্থক্য দেখে নেব, বিশুদ্ধ জীব ও সংকর জীবের মধ্যে পার্থক্য। সেখানে বলছে একইভাবে বিষয় বিশুদ্ধ জীব সংকর জীব। সংজ্ঞা, বিশুদ্ধ জীব কি বলছে, একজোড়া সমসমস্ত ক্রোমোজোমে উপস্থিত জিন লোকাসে একই প্রকার দুটি অ্যালিল উপস্থিত থাকলে তাকে বিশুদ্ধ জীব বলে। অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোমে উপস্থিত জিন লোকাসে যদি একই প্রকার দুটি অ্যালিল উপস্থিত থাকে, দুটি একই প্রকার অ্যালিল হলে সেটা হবে বিশুদ্ধ জীব। আর ওই সংজ্ঞাতে বলবো কি, একই জোড়া সমসমস্ত ক্রোমোজোমে উপস্থিত জিন লোকাসে দুটি ভিন্ন প্রকারের অ্যালিল উপস্থিত থাকলে তাকে সংকর জীব বলা হয়। এই বিশুদ্ধ জীব সংকর জীব এরও ডেফিনেশন আমরা আগের ভিডিওতে বলেছি, তাহলে তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখে নেবে। পরে বলছে উৎপত্তি, সেখানে কি বলছে, দুটি একই প্রকার গ্যামেট মিলনের ফলে উৎপন্ন হয়। দুটি একই প্রকার গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন হয় বিশুদ্ধ জীব। সংকর জীব বলছে দুটি বিপরীতধর্মী গ্যামেটের মিলনে উৎপন্ন হয়। দুটি বিপরীতধর্মী গ্যামেটের মিলনে এরকম জীব উৎপন্ন হয়।
পরে বলছে প্রকৃতি, থার্ড বিষয় প্রকৃতি, বলছে সর্বদা হোমোজাইগাস হয়, বিশুদ্ধ জীবরা সর্বদাই প্রকৃতিতে হোমোজাইগাস। কিন্তু সংকর জীবের ক্ষেত্রে কি বলছে না সর্বদা হেটেরোজাইগাস, সর্বদাই হেটেরোজাইগাস হবে। চতুর্থ বিষয় বলছে গ্যামেট উৎপাদন, সেখানে কি বলছে না বিশুদ্ধ জীব সর্বদা এক রকমের গ্যামেট উৎপন্ন করে, যেখানে সংকর জীব সর্বদা দুই রকমের গ্যামেট উৎপন্ন করে। পরে পঞ্চম পয়েন্ট বলছে বৈশিষ্ট্যের প্রকাশ, সেখানে বলছে প্রকর বা প্রচ্ছন্ন যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়, বিশুদ্ধ জীবের মধ্যে প্রকর বা প্রচ্ছন্ন যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে, সেখানে সংকর জীবের ক্ষেত্রে সর্বদা প্রকর বৈশিষ্ট্য প্রকাশ পায়, কখনো সংকর জীবের মধ্যে আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। তাহলে এটা গেল আমার পঞ্চম। ষষ্ঠ উদাহরণ দেওয়া আছে, দেখো ক্যাপিটাল টি স্মল টি এটা হলো বিশুদ্ধ জীব, কারণ একই প্রকারের অ্যালিল আছে। আর এখানে ক্যাপিটাল টি স্মল টি এটা হলো সংকর জীব, কারণ এখানে দুটি ভিন্ন প্রকৃতির অ্যালিল পাওয়া যায়। এখন আমরা আরেকটি পার্থক্য দেখে নেব এক সংকর ও দ্বিসংকর জননের মধ্যে পার্থক্য। সেখানে বলছে বিষয়, সংজ্ঞাতে বলছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যধর্মী জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বলে। একজোড়া বিপরীত বৈশিষ্ট্যধর্মী জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বলে। আর দ্বিসংকর, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন করাকে দ্বিসংকর জনন বলা হয়। দ্বিতীয় বিষয় বলছে পরীক্ষালব্ধ সূত্র, সেখানে এক সংকর জননের ক্ষেত্রে বলছে প্রথম সূত্র বা পৃথকীভবন সূত্র, মানে আমরা যখন এক সংকর জননের চেকারবোর্ড করবো বা মেন্ডেলের পরীক্ষা দেখবো, সেখানে গিয়ে মেন্ডেল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেখানে গিয়ে পাবো আমরা প্রথম সূত্র বা পৃথকীভবন সূত্র। সেমভাবে দ্বিসংকরের ক্ষেত্রে বলছে দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র। F2 জনুতে ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ কি বলছে না দুই প্রকারের ফিনোটাইপ পাওয়া যায়, সেখানে দ্বিসংকর জননে বলছে চার প্রকারের ফিনোটাইপ পাওয়া যায়। সব আমরা যখন চেকারবোর্ড করবো এই 1, 2, 3 এই যে বিষয়গুলো আছে এগুলি সব আমরা ক্লিয়ারভাবে তখন বুঝবো। তো সেখানে বলছে F2 জনুতে ফিনোটাইপ অনুপাত 3:1, দ্বিসংকরের ক্ষেত্রে 9:3:3:1। পরে বলছে F2 জনুতে জিনোটাইপ অনুপাত 1:2:1, আর দ্বিসংকরের ক্ষেত্রে 12, 24, 12, 12, 1। এটা মনে রাখার উপায় 12, 24, 12, 12, 1 এই একভাবে মনে রাখা যায়। অপরভাবে বলা যেতে পারে 122, 412, 121। এটা একটু জটিল, তার থেকে এটা ভালো মনে থাকবে 12, 24, 12, 12, 1। এবার মাঝে ইস্টু বসিয়ে দেবো, অর্থাৎ 1:2:2:4:1:2:1:2:1। তাহলে এটা গেল আমার জিনোটাইপ অনুপাত। আমরা আরেকটি পার্থক্য দেখে নেব অপত্যজনু ও জনিত্রীজনুর মধ্যে পার্থক্য। একইভাবে বিষয় জনিত্রীজনু অপত্যজনু, সেখানে বলছে কি সংজ্ঞা, অপত্য জীব সৃষ্টির জন্য গৃহীত জনিত্রী জীবদের জনুকে বলা হয় জনিত্রীজনু, আর জনিত্রী জীবদের থেকে অপত্য জীব সৃষ্টির ঘটনাকে অপত্যজনু বলে। আজই আমরা দেখলাম, আজকের ভিডিওতেই আমরা দেখলাম এই সংজ্ঞা। পরে বলছে প্রকাশ ভঙ্গি, দ্বিতীয় বিষয় প্রকাশ ভঙ্গি, সেখানে বলছে জনিত্রীজনুকে পি দ্বারা চিহ্নিত করা হয়, পি দ্বারা, ক্যাপিটাল পি দ্বারা, কারণ প্যারেন্টাল জেনারেশন, তাই পি দ্বারা চিহ্নিত করা হচ্ছে। আর অপত্যজনুকে F1, F2, F3 দ্বারা চিহ্নিত করা হয়, মানে ফার্স্ট ফিলাল জেনারেশন, সেকেন্ড ফিলাল জেনারেশন, থার্ড ফিলাল জেনারেশন, তাই F1, F2, F3 দ্বারা চিহ্নিত করা হয়। তৃতীয় বিষয় বলছে বৈশিষ্ট্যের সঞ্চারণ, সেখানে বলছে জনিত্রীজনুর বৈশিষ্ট্য অপত্যজনুতে সঞ্চালিত হয়, জনিত্রীজনুর বৈশিষ্ট্য অপত্যজনুতে সঞ্চালিত হয়। আর এখানে বলছে অপত্যজনুর বৈশিষ্ট্য পরবর্তী অপত্যজনুতে সঞ্চালিত হয়, কারণ একবার যদি F1 জনু পাই সেখান থেকে বৈশিষ্ট্য F2-তে যাবে, F2 থেকে F3-তে যাবে, তাই এটাই বললো অপত্যজনুর বৈশিষ্ট্য পরবর্তী অপত্যজনুতে সঞ্চালিত হয়। পরে বলছে উদাহরণ, উদাহরণ বলছে পিতা ও মাতা জনিত্রীজনু হিসাবে বিবেচিত, আর সেই পিতা আর মাতা হতে উৎপন্ন সন্তান সেটি হলো আমার অপত্যজনু হিসাবে পরিচিত। তাহলে এখানে আমার মোটামুটি সব পার্থক্য কমপ্লিট। আজ তাহলে ক্লাস এই পর্যন্ত থাকবে। যদি আজকের ক্লাসে কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তাহলে সেই মতো যে বিষয়টি তোমরা বুঝতে পারবে না সেটি আবার রিপিট করে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।